গাজায় সর্বশক্তি প্রয়োগ করছে ইসরায়েল, তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলি বাহিনী বড় সড় ধাক্কা খাচ্ছে, আর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করতে বাধ্য হচ্ছে তাদের ক্ষয়ক্ষতির কথা। বোমা হামলায় এক ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছে, যা গাজার চলমান সংঘাতের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। ভবন ধসে পড়ার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ছে সেনারা, যা থেকে বোঝা যায় হামাসের আক্রমণ কতটা সুদূরপ্রসারী এবং বিধ্বংসী। ইসরায়েলি সৈনিকের মৃত্যু ও আইডিএফ এর তদন্ত। আইডিএফ জানিয়েছে ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ড্যানিলো মোকানু দক্ষিণ গাজা স্ট্রিপে তীব্র লড়াইয়ের সময় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে একটি শক্তিশালী বিস্ফোরণের পর ভবন ধসে পড়লে মোকানু মারা যান। আরও গুরুতর বিষয় হলো এই বিস্ফোরণটি দূর থেকে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে ঘটানো হয়েছিল, যা হামাসের উন্নত কৌশলগত সক্ষমতার ইঙ্গিত দেয়। এই একই ঘটনায় আরও একজন ইসরায়েলি সৈনিক আহত হয়েছেন। এর একদিন আগেই আইডিএফ সার্জেন্ট ইউসুফ ইয়াহুদা চিরাকের মৃত্যুর খবর দিয়েছিল। তিনি ১৯ মে উত্তর গাজায় ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন বলে জানা গেছে। এই ঘটনাগুলো ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরেও সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা উত্তর গাজায় হামাসের একজন কমান্ডারকে নির্মূল করেছে। আইডিএফ এর মতে মুয়াতাজ ডিব ছিলেন হামাসের ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের কমান্ডার। এই দাবি যদি সত্যি হয়, তবে এটি হামাসের সামরিক সক্ষমতার উপর একটি বড় আঘাত। আইডিএফ প্রধান হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি হামাস বন্দীদের মুক্তি না দেয়, তাহলে ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও তীব্র করবে। আমরা একটি সুসংগঠিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছি এবং পরবর্তী ধাপে যাচ্ছি। হামাস তাদের প্রত্যাখ্যানের মূল্য দেবে এবং তারা দুর্দান্ত অগ্নিশক্তির মুখোমুখি হবে, আইডিএফ প্রধান জোর দিয়ে বলেন। আমরা স্থল অভিযান সম্প্রসারণ করব এবং অতিরিক্ত অঞ্চল দখল করব এবং সন্ত্রাসী অবকাঠামো খুঁজে বের করে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব। আইডিএফ প্রধানের কথাগুলো থেকে বোঝা যায় ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তার কথায় স্পষ্ট যে হামাসের হাতে একটি পথ খোলা আছে, বন্দীদের মুক্তি দেয়া। তিনি বলেছেন যদি কোনো চুক্তিতে পৌঁছানো হয়, তাহলে আইডিএফ জানে কিভাবে সেই অনুযায়ী তার কার্যক্রম সমন্বয় করতে হবে। তিনি আরও যোগ করেছেন হামাস যুদ্ধ শুরুর জন্য দায়ী এবং বর্তমান পরিস্থিতির জন্যও দায়ী। তবে হামাস নাছোড়বান্দা, কিছুতেই মাথা নত করছে না। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জান বাজি রেখে লড়াই করছে। ইসরায়েলি বর্বরতায় গাজা ধ্বংস হয়ে গিয়ে পুরো ফিলিস্তিনি জাতিসত্তার একটি পবিত্র প্রতীক হয়ে গেছে। আজ আর হামাস আলাদা কোনো সংগঠন নয়, তারা সেই জনগণের অংশ যাদের প্রত্যেকে এক বা একাধিক প্রিয়জন হারিয়েছেন। সেই অর্থে এই প্রতিরোধও একটি জাতিগত সংকল্প। গাজার আগুনে ঝলসে উঠল সুজাইয়া। একদিকে আল কাসাম, অন্যদিকে আল কুদস। ইসরায়েলের উপর যেন নেমে এলো আগুনের বৃষ্টি। শুরুটা ছিল নিঃশব্দ, তারপর হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ। গাজার পূর্ব প্রান্তের সুজাইয়া পাড়ায় যেন নেমে এলো যুদ্ধের বজ্র নিনাদ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শনিবার ঘোষণা করল তাদের যোদ্ধারা গাজা শহরের পূর্ব দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি ইউনিটের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সময়টা ছিল এই সপ্তাহের শুরুতেই। আর সেই সংঘর্ষ তা শুধু গুলি নয়, ছিল কৌশল, ছিল আগুন, ছিল সাহসের মঞ্চে তাণ্ডব। ফিরে আসা আল কাসাম যোদ্ধারা জানিয়েছে তারা এক আবাসিক ভবনের ভিতরে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছিল। যখন দখলদার সেনারা সেখানে ঢোকার চেষ্টা করছিল, তখন শুরু হয় তুমুল লড়াই। গোলাগুলি, বিস্ফোরণ আর আতঙ্কের মাঝে গর্জে ওঠে আল কাসাম। এই অভিযানে অন্তত ২ জন ইসরায়েলি সেনা আহত বা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল কাসাম। টুইস্ট এখানেই শেষ নয়। শুধু সুজাইয়া নয়, পুরো ফিলিস্তিন যেন আজ প্রতিরোধের নাম। একই দিন আল কুদস ব্রিগেড, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা জানায় তারা একযোগে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের একাধিক অবৈধ বসতির দিকে। রকেট আঘাত হানে আসকালান, আশদোদ, সদেরত এবং গাজার উপত্যকার আশেপাশের বসতিগুলিতে।
ঘন ঘন সাইরেন, আতঙ্কিত মানুষের ছুটোছুটি, আকাশে আগুনের রেখা টেনে যেন এক যুদ্ধচিত্র ফুটে ওঠে। একদিকে ইসরায়েলি বাহিনী অপারেশন গিডিয়নস চ্যারিয়টস নামে চালাচ্ছে এক সর্বাত্মক হামলা। গাজার 5টি সামরিক কক্ষ জুড়ে চলে বিমান হামলা ও স্থল অভিযান। রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে অবরুদ্ধ গাজা। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এলো খান ইউনিস থেকে। সেখানে বেসামরিক নাগরিকদের একটি দলকে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও অনেকে। আর দক্ষিণ গাজার আল কারারা শহরে ভেঙে ফেলা হয়েছে একের পর এক আবাসিক ভবন। দেইর আল বালাহের দক্ষিণ পূর্বাঞ্চলে কামানের গোলায় কেঁপে উঠেছে আবু হলি, আবু আল আজিন এবং আল জাফরাউন এলাকাগুলো। একই সময়ে গাজা শহরের আল তুফাহ এলাকায়ও শুরু হয় ভয়াবহ কামানের গোলাবর্ষণ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে টানা 24 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বিমান ও স্থল হামলায় নিহত হয়েছে 100 জনেরও বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও অনেক মরদেহ, যাদের খুঁজে বের করাও কঠিন হয়ে পড়েছে। বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলিতে পৌঁছাতেই পারছে না উদ্ধারকারী দল। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের মুক্ত করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও এই ঘোষণার কয়েক ঘন্টা পর হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে তাদের আলোচকরা নতুন করে আলোচনা শুরু করেছে। হামাস প্রধানের উপদেষ্টা তাহের আল নোনো শনিবার বিবিসিকে জানান, দোহায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষ কোনো পূর্ব শর্ত ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা করছে। এর আগে ইসরায়েলি প্রতিপক্ষ বাহিনী বা আইডিএফ তাদের হিব্রু ভাষার পরিচালিত এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে তারা অপারেশন গিডিয়নস চ্যারিয়টস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি বাহিনীর ওপর একের পর এক হামলা চালাচ্ছে। দখলদার সেনারা গাজায় স্থলপথে আক্রমণ জোরদার করার পর তাদের হতাহতের সংখ্যা বেড়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ডিএফএলপি এর সামরিক শাখাগুলো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযানের ঘোষণা দিয়েছে। 12 মে গাজা শহরের আল সুজাইয়া পাড়ার আল মুনতার স্ট্রিটে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এক অভাবনীয় কৌশল অবলম্বন করে। ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি পূর্ব স্থাপন করা GBU-39B বোমা দিয়ে তারা একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে দেয়। মঙ্গলবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। একইভাবে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ডিএফএলপি এর সামরিক শাখা শহীদ ওমর আল কাসিম ফোর্সের মুখপাত্র আবু খালেদ জানান, উত্তর পশ্চিম গাজার আল আতাত্রা এলাকায় তাদের একটি যুদ্ধ ইউনিট ইসরায়েলি পদাতিক টহলের ওপর সুপরিকল্পিত হামলা চালিয়েছে। আবু খালেদ ব্যাখ্যা করেন, পুরো এলাকাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে সাজানো ছিল। যোদ্ধারা অগ্রসরমান সৈন্যদের ফাঁদে ফেলে। যখন সৈন্যরা কাছাকাছি আসে তখন তাদের ওপর গুলি চালানো হয় এবং নিচে থাকা বিস্ফোরকগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এতে সরাসরি হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী ড্রোন সমর্থিত শক্তি বৃদ্ধিতে বাধ্য হয়। আবু খালেদ আরও জানান, হামাসের কমান্ডার জাকারিয়া রামি আবু ঔদা এই যুদ্ধে নিহত হয়েছেন। তবে তার সহযোদ্ধারা যুদ্ধক্ষেত্র থেকে তার মরদেহ উদ্ধার করে নিজেদের অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অদম্য সাহস এবং সুসংগঠিত কৌশলের প্রমাণ দেয়। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী উত্তর গাজায় চলমান সংঘর্ষে তাদের এক সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। নিহত ওই সেনার নাম ইউসুফ ইয়েহুদা হিরা, যিনি 601তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এর মধ্য দিয়ে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে 857 জনে। একই এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার পশ্চিমে আল আতাত্রা এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি সমন্বিত অতর্কিত হামলার ঘোষণা দিয়েছে।
আল কাসাম ব্রিগেডের বিবৃতি অনুসারে 3টি সামরিক যানে 2টি সাওয়াজ বিস্ফোরক ডিভাইস এবং একটি ট্যান্ডেম শেল নিক্ষেপ করা হয়। এরপর আরও একটি ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। ব্রিগেড নিশ্চিত করেছে যে এই অভিযানের ফলে দখলদার বাহিনীর বহু সদস্য নিহত ও আহত হয়েছেন। হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থলে নামতে দেখা গেছে। এই ঘটনাগুলো ইসরায়েলি বাহিনীর জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করছে। প্রায় 1.5 সপ্তাহ আগে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর পৃথক অভিযানে আরও ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিল বলে জানা গেছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহের আল জানিনা পাড়ায় সংঘর্ষের সময় একজন সৈন্য নিহত হন। একটি আরপিজি ভবনে আঘাত হানলে ওই সৈন্য গুরুতর আহত হয়েছিলেন। একই ঘটনায় আরো 2 সৈন্য আহত হন। একই এলাকায় 188তম ব্রিগেডের একটি ট্যাঙ্কের নিচে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে গোলানি ব্রিগেডের আরেক সৈন্য নিহত হন, যার ফলে পুরো ক্রু আহত হন। এই ঘটনাগুলো প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী কতটা সুকৌশলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাচ্ছে। এছাড়াও গাজা সীমান্তের নাহালোজের কাছে এক অপারেশনাল ট্রাফিক দুর্ঘটনায় একজন রিজার্ভ সার্জেন্ট 1ম শ্রেণীর সদস্য নিহত হয়েছেন। ইঞ্জিনিয়ারিং মিশনের সময় একটি ট্রাকের ধাক্কায় ওই সৈনিক নিহত হয়েছেন বলে জানা গেছে। সঠিক পরিস্থিতি এখনও তদন্তাধীন। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজা উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে অতর্কিত হামলা এবং লক্ষ্যবস্তু অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে, যা গাজার চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। যুদ্ধের উপাখ্যানের নতুন অধ্যায়। গাজার উত্তপ্ত উত্তরাঞ্চল বেইত হানুন। একসময় যেখানে শিশুরা খেলা করত, আজ সেখানে বাজছে মর্টার আর বিস্ফোরকের গর্জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো স্বীকার করে নিল এক গুরুতর নিরাপত্তা দুর্ঘটনার কথা, কিন্তু শব্দগুলো যেন যথেষ্ট নয়, কারণ এখানে কেবল দুর্ঘটনা নয়, ছিল প্রতিরোধের দাবানল। বিস্ফোরণে আহত 3 জন ইসরায়েলি সৈন্য, কিন্তু ঘটনাটির গভীরতা তাদের সংখ্যায় নয়, এর প্রতিটি ধ্বংসস্তূপে খচিত আছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিশোধের প্রতীকটা। একে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সত্য অস্বীকার করা যায় না, এ ছিল সুপরিকল্পিত আঘাত। অভিযান চলাকালে ইসরায়েলি সেনারা যে বিস্ফোরকের মুখোমুখি হয় তা ছিল প্রতিরোধের মৌন ভাষা। বেইত হানুন গাজার উত্তরের এক রণাঙ্গন। এই অঞ্চলটি যেন হয়ে উঠেছে সংঘর্ষের প্রতীক। বারবার প্রতিবার এখানে রক্ত ঝরে, ধ্বংস হয় সামরিক গাড়ি, আর ওঠে প্রতিরোধের বিজয়গান। বিস্ফোরণের পরপরই হেলিকপ্টারে আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। আকাশে চক্কর দেওয়ার সেই বিমান যেন পরাজয়ের সাক্ষ্য বহন করছিল। কিন্তু গল্প এখানে থেমে নেই। হঠাৎই ছড়িয়ে পড়ে এক ভিডিও ফুটেজ, ব্রেকিং দ্য সোর্ড, এক অভাবনীয় থমথমে রোমাঞ্চে ছড়ানো সামরিক অভিযান। এতে দেখা যায় বেইত হানুনের পূর্বের বিচ্ছিন্নতা বেড়ার কাছে হামাস যোদ্ধারা লড়ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বিস্ফোরণের খবর ছড়ানোর কিছুক্ষণ পরেই এই ফুটেজ আসে প্রকাশ্যে। সময় এবং স্থান দুটোই হুবহু মিলে যায়। আল কাসাম বলছে, আমরাই ছিলাম ওই ছায়া, ওই বিস্ফোরক, ওই প্রতিশোধ। আল কাসাম ব্রিগেড জানায় তাদের প্রতিরোধ যোদ্ধারা পূর্ব বেইত হানুনে চালিয়েছিল একটি জটিল এবং চমকে দেওয়া অতর্কিত হামলা। নিশানা ছিল ইসরায়েলি দখলদার বাহিনী। বিস্ফোরণ নয় শুধু, এর সঙ্গে ছিল পরিকল্পনার সূক্ষ্ম ছন্দ। গাজা বিভাগের কম্প্যাক্ট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের একটি ইসরায়েলি স্টর্ম মিলিটারি যানকে ট্যাঙ্ক বিরোধী শেল দিয়ে নিশানা করা হয়। এখানেই শেষ নয়। যখন ইসরায়েলি বাহিনী ছুটে আসে উদ্ধার করতে তাদের আহতদের, তখনই আল কাসাম বসিয়ে রাখে এক বিস্ফোরক ফাঁদ। সেই বিস্ফোরণ যেন সময়ের অপেক্ষায় ছিল, একটি মুহূর্ত, আর তাতেই বদলে যায় পুরো অভিযান। নিহত আহত সংখ্যা বলার প্রয়োজন নেই, গাজার আকাশেই শোনা যাচ্ছিল তাদের বেদনার আর্তনাদ। তারপর আসে দ্বিতীয় ঢেউ, 4টি আরপিজি শেল। লক্ষ্য ইসরায়েলি সামরিক বাহিনীর একটি নবস্থাপিত ঘাঁটি। শেল পড়ার শব্দে কেঁপে ওঠে ধূলিমাখা ভূমি, এবং তার ঠিক পরে মর্টার বর্ষণ, যেন ভূমির আক্ষেপ ঝরছে মর্টারের শেল হয়ে। তবু শেষ নয়। আল কাসামের সামরিক মিডিয়া প্রকাশ করে আরও একটি ফুটেজ, যেখানে দেখা যায় গাজার পূর্ব আল তুফা পাড়ার কাছে ইসরায়েলি সামরিক যানকে ঘিরে রাখছে তাদের যোদ্ধারা। যুদ্ধের গতি যেন আল কাসামের হাতে একেবারে নিয়ন্ত্রিত। তারা জানে কখন আঘাত করতে হয়।
হামাসের বার্তা স্পষ্ট, এই অভিযান কোনো বিচ্ছিন্ন প্রতিশোধ নয়, এ হলো প্রতিরোধের কাঠামো, এ হলো পরাধীনতা ভাঙার ছক, এ হলো গাজার হৃদয়ে গাথা প্রতিজ্ঞার অনুবাদ। গাজা আবারও দেখালো তারা অবরুদ্ধ কিন্তু নত নয়, তারা ক্লান্ত কিন্তু ভেঙে পড়েনি, তারা একা কিন্তু একবারও পিছিয়ে যায়নি। আর আল কাসাম তারা শুধু প্রতিরোধ করে না, তারা ইতিহাস লেখে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন অস্ত্র ও কৌশল নিয়ে প্রস্তুত। 40,000 সক্রিয় যোদ্ধার বাহিনী নিয়ে ইসরায়েলের ওপর বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে হামাস আইডিএফ বাহিনী দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত টানেল ব্যবহার থেকে দূরে থাকছে এবং এখন ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ভবনগুলিতে উন্নত বিস্ফোরক ব্যবহার করছে। হামাস নিম্নমানের অস্ত্র তৈরি করার কারখানা এবং সীমিত রকেট তৈরির স্থান পরিচালনা করলেও এটি সফলভাবে তার বাহিনী পুনরায় শক্তিশালী করেছে। অনুমান দেখায় যে 7 লাখ গাজাবাসী হামাসকে সমর্থন করে, 6 লাখ ফাতাহকে সমর্থন করে এবং 6,50,000 কেউই কোনো দলকে সমর্থন করে না। হামাসকে উৎখাত করার জন্য বিভিন্ন গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তাদের শক্তি এখনো এত কমে যায়নি যে হামাসকে ক্ষমতাচ্যুত করা যাবে। হামাস এখন জনবহুল এলাকা থেকে গুলি ছোড়া এড়াচ্ছে যাতে আইডিএফ পাল্টা হামলা করতে না পারে। আইডিএফ গাজার বাফার জোন তার সীমান্ত থেকে 2 কিলোমিটার উত্তরে সম্প্রসারিত করেছে এবং গাজার উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দা এখন দক্ষিণ পশ্চিমের আল মাওয়াসি মানবিক অঞ্চলে চলে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত গাজার টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে সক্ষম হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আইডিএফ 1000 টার্গেটে আক্রমণ করেছে এবং হামাসের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছে। আইডিএফ এর স্থলবাহিনী বিশ্বাস করে যে হামাসের যোদ্ধারা এখন আল মাওয়াসি মানবিক অঞ্চলে অবস্থান করছে। হামাস আরও যোদ্ধা নিয়োগ করছে এবং তাদের সীমিত অস্ত্র ভান্ডার পুনরুদ্ধারের চেষ্টা করছে। আইডিএফ অনুমান করছে এই গোষ্ঠীর প্রায় 20,000 সক্রিয় যোদ্ধা রয়েছে, যা যুদ্ধের আগের সংখ্যার অর্ধেক। গত জানুয়ারিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 সদস্য এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে 10 থেকে 15,000-এর মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর আগে 14 জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ফিলিস্তিনে যত হামাস যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। তিনি একে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেন। তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় মোট নিহতের সংখ্যা 20,000-এর মতো। তারা আসে নীরব নিঃশব্দে। তাদের নাম আল কাসাম। ধ্বংসস্তূপে যারা খুঁজে পায় সাহস, ধূলিকণায় যারা আবিষ্কার করে প্রতিশোধের শপথ, গাজার পোড়া মাটি যাদের ছায় চেনে, রাজুম রকেট যেন ছুঁড়ে দেয় শোকের বদলা। গাজা এখন ধ্বংসস্তূপ। এখানে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে দাবি, স্বাধীনতার, সম্মানের এবং সেই অধিকার যা যুগের পর যুগ ধরে পদদলিত হয়েছে। আল কাসাম এখন শুধু একটি বাহিনী নয়, তারা এক প্রতিরোধের নাম। গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে গাজা খামে অবস্থিত নীর ইয়ৎজাক বসতিতে 3টি রকেট হামলা চালানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনি সামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে গাজা উপত্যকায় নীর ইয়ৎজাক বসতিতে স্বল্প পাল্লার রাজম রকেট দিয়ে হামলা চালিয়েছে।
ইসরায়েলি মিডিয়া গাজা উপত্যকা থেকে দক্ষিণ গাজা উপত্যকার দিকে 3টি রকেট হামলার খবর দিয়েছে। গত সপ্তাহে আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে ইসরায়েলি অধিকৃত শহর আশদোদ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে গাজা থেকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দাবি করেছেন যে কিছু রকেট প্রতিহত করা হয়েছে। আশকালনে 3 জন বসতি স্থাপনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দখলকৃত শহরে এবং তেল আবিবের দক্ষিণে শেফেলা অঞ্চলে সরাসরি আঘাতের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাড়ি, ভবন এবং রাস্তাঘাটের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এদিকে গাজা উপত্যকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় 224টি ঘটনা ঘটেছে। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানুষদের বারবার জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের এই বাস্তুচ্যুতি নিন্দা জানিয়ে শামদাসানি আরও বলেন, অধিকৃত অঞ্চলের ভেতরে বেসামরিক মানুষদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া মানে জোর করে বাস্তুচ্যুতি, যা 4th জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও বিবেচিত হয়।